নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গ সফরে দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। উত্তরবঙ্গ জুড়ে কয়েক লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে বাস এবং মারুতির গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু। মার্কিন বিমানবন্দরে চূড়ান্ত হেনস্থার মুখে বিশিষ্ট শিল্পী পার্বতী বাউল। আমেরিকায় ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হল ভারতে। 5 বছরের জন্য আমেরিকায় নিষিদ্ধ পার্বতী। বঘা সীমান্তে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিটিং রিট্রিট, তবে খোলা হবে না সীমান্তের গেট। পাক রেঞ্জার্সদের সঙ্গে করমর্দন করা হবে না। সন্ত্রাস থেকে না সরলে বন্ধুত্ব নয়, বার্তা ভারতের। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই সফরের দ্বিতীয় দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বাংলার আবাস যোজনায় রাজ্যের 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবাসে 1 নম্বরে থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন, তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব। তারপর কেউ বাকি থাকলে তারও বাড়ি আমরা করে দেব, জানালেন মুখ্যমন্ত্রী। মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরো 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরো 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। বাস এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 5। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরে। নদিয়ায় মারুতিকে পিষে দিল বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক মহিষ পাথার মাঠ এলাকায়। সাত সকালে বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা দেখতে পান মারুতিতে থাকা সমস্ত যাত্রীরাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় করিমপুর থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার কাজের জন্য পৌঁছয় দমকলের বাহিনীও। পুলিশ গিয়ে গাড়ির ভিতর থেকে তাদের উদ্ধার করে। করিমপুর গ্রামীণ হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা 5 জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে বাসটি কলকাতা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল, অন্যদিকে মারুতি গাড়িটি আসছিল কলকাতার দিকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে গাড়িতে থাকা যাত্রীরা চিকিৎসার জন্য কলকাতায় আসছিলেন। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল? যাত্রীবাহী বাসটি কি খুব দ্রুত গতিতে ছিল? চালক কি মদ্যপ অবস্থায় ছিল? এই সমস্ত প্রশ্ন উঠছে। বাসের যাত্রীরাও কম বেশি জখম হয়েছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। চলছে পুলিশি তদন্ত। হাই নিউজ নেট। আগামী 29শে মে সিকিম সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, সিকিম রাজ্যের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই সফর নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই সফরের তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। পালসোর স্টেডিয়াম থেকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন অন্তত 1 লক্ষ মানুষ। রাজ্যবাসীকে অভিনন্দন জানাতেই এই সফর প্রধানমন্ত্রীর। পাশাপাশি এই সফরে রাজ্যের একাধিক প্রকল্প উদ্বোধন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের পর চীন সীমান্তবর্তী সিকিম সফরে গিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সেদিকে এখন নজর রয়েছে গোটা দেশের।
माननीय प्रधानमंत्री जी अपना दिल से सिक्किम का जो स्वर्ण जयंती है उसमें आने के लिए पूरा तैयारी है और कंफर्मेशन मिल चुका है सिक्किम सरकार को और बहुत सारी मीटिंग भी हो चुका है, वीडियो कॉन्फ्रेंस के मार्फत भी हो चुका है। 29 तारीख को इसका तय है, लेकिन अभी मतलब 100% कंफर्म नहीं, क्योंकि एक ऐतिहासिक क्षण भी है, एक हमारे देश के लिए भी है और हमारा राज्य के लिए भी एक 50 साल एक गौरवशाली वर्ष है, इसलिए माननीय प्रधानमंत्री अवश्य भी आएंगे। टेंटेटिव 29 है और हम लोग पहला तो हम लोग ने मनन केंद्र में हम लोग ने आयोजन किया था, लेकिन मनन केंद्र छोटा होने के कारण उनको भव्य स्वागत करने के लिए हम लोग ने पाल्स स्टेडियम में करीब 1 लाख सिक्किम में जनता के द्वारा हम लोग उनको स्वागत करते। পাকিস্তান কি সত্যি পরমাণু হুমকি দিয়েছিল? এ নিয়ে এবার মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে সোমবার অপারেশন সিন্দুর এবং ভারত পাক উত্তেজনা নিয়ে আলোচনা করলেন বিদেশ সচিব। পরমাণু ব্যবহার করতে পারে পাকিস্তান, এমনই সতর্ক বার্তা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। পরবর্তীতে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয়, যদিও ভারতের তরফে হুঁশিয়ারি দেওয়াই ছিল পাকিস্তান যদি ফের এমন কিছু করে থাকে তাহলে ভারত আক্রমণ করতে দ্বিতীয়বার ভাববে না। কিন্তু পাকিস্তান কি সত্যি পরমাণু হুমকি দিয়েছিল? এবার এই নিয়ে মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে সোমবার অপারেশন সিন্দুর এবং ভারত পাক উত্তেজনা নিয়ে আলোচনা করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার বিকেল 4টে নাগাদ সংসদ ভবনে ওই বৈঠক শুরু হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বৈঠকে উঠে এসেছে পরমাণু হুমকির প্রসঙ্গ। শাসক এবং বিরোধী সাংসদদের নিয়ে গঠিত ওই কমিটির বৈঠকে পরমাণু বিতর্কে অবস্থান স্পষ্ট করেছেন বিদেশ সচিব। পিটিআই সূত্রে খবর, সংসদীয় কমিটির বৈঠকে মিস্ত্রি জানিয়েছেন পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনো হুমকি ছিল না। পাশাপাশি ভারত পাক দ্বিপাক্ষিক চুক্তিতেই সংঘর্ষ বিরতি। ট্রাম্প হঠাৎ ঢুকে পড়লে কিছু করার নেই, ট্রাম্পের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিলেন বিদেশ সচিব। বিদেশ সচিবের পরিবারকেও ট্রোল করে কটাক্ষ করা হয়, নিন্দায় সংসদীয় কমিটি। বিদেশ সচিবের পাশে দাঁড়িয়ে তীব্র নিন্দা সংসদীয় কমিটির। फॉरेन सेक्रेटरी और एनडीए के साथ एक काफी लंबी चर्चा किए। 23 मेंबर आए थे और उनको 24, मुझे भी इनके 24 और बहुत लोगों को प्रश्न पूछना था और इन प्रश्नों के लिए बहुत डिटेल्ड और सेटिस्फैक्टरी जवाबें भी मिली है। ये भी कहूंगा कि सारे कमेटी मेंबर्स चाहते थे कि हमारे तरफ से फॉरेन सेक्रेटरी को पूरा प्रोत्साहित करके उनको हमारी सॉलिडारिटी हम अनाउंस करें कि जो उनके खिलाफ सोशल मीडिया में और दूसरे तरीके से उनके और उनके परिवार के खिलाफ जो कुछ कह दिया था ये बिल्कुल ठीक नहीं है और पूरे कमेटी उनके साथ समर्थक है। हम ये भी कहना चाहते हैं कि वो देश का सेवा बहुत अच्छी तरह से किए हैं। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সবসময় প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমিত ছিল, যদিও সরকারিভাবে ওই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্লা, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গভল এবং আসাউদ্দিন ওয়াইসিও উপস্থিত ছিলেন বৈঠকে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। ওই সময় পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি ভারত। তবে জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পর পাকিস্তান হামলা শুরু করে ভারতের উপর। জবাব দেয় ভারতীয় সেনাও। ভারত পাক 4 দিন ধরে সামরিক সংঘর্ষের পর দুপক্ষ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, তবে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব কমেনি। এরই মধ্যে সোমবার ভারতীয় সেনা জানিয়েছে ভারতের উপর হামলার সময় শাহিন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান, কিন্তু পাক সেনা সেই হামলা প্রতিহত করা হয়েছিল। অনেকেই দাবি করেন শাহিন ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম, তবে এ বিষয়ে সরকারি কোনো ঘোষণা নেই। শাহিন ক্ষেপণাস্ত্র ঘিরে গুঞ্জনের আবহেই পরমাণু হুমকির তত্ত্ব ওড়ানো হল সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে। ভারত পাক সংঘর্ষ বিরতির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন। তার দাবি দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য বাণিজ্যের প্রসঙ্গকে ব্যবহার করেছে আমেরিকা। ওই দাবি আগেই নস্যাৎ করেছে ভারত। সোমবারের বৈঠকে মিস্ত্রি আবারও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। পিটিআই সূত্রে খবর, সংসদদের কেউ কেউ ট্রাম্পের একের পর এক মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন। বিদেশ সচিব তাদের জানিয়েছেন
সামরিক সংঘাত থামানোর বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক স্তরেই। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্ধু নিয়ে ট্রেডমার্ক বিতর্ক এবার ভারতের গণ্ডি পেরিয়ে পৌঁছল মার্কিন দেশে। সেখানেও পেটেন্ট অফিসে এই নামে আবেদন জমা পড়েছে ইংল্যান্ডের পেটেন্ট অফিসেও। ভারতের প্রথম রিলায়েন্স এই নামের পেটেন্টের আবেদন করে ব্যাপক সমালোচিত হলেও আরও অন্তত 14টি আবেদন জমা পড়েছে দেশের বিভিন্ন পেটেন্ট অফিসে। ভারতের পাক বিরোধী সাম্প্রতিক সেনা অভিযানের কোড নেম অপারেশন সিন্দুর আবার ট্রেডমার্ক বিতর্কের দৌড়ে। এই নামটিকে ব্যবসায়িক কাজে ব্যবহার করতে চেয়ে ভারত, আমেরিকা ও ব্রিটেনে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান ট্রেডমার্কের আবেদন করেছেন। এর ফলে শুধু আইনি নয়, সামাজিক স্তরেও শুরু হয়েছে আলোচনার ঝড়। নিউ ইয়র্কের বাসিন্দা রোহিত বাহারানি 9 মে 2025-এ অপারেশন সিন্দুর নামে মার্কিন ট্রেডমার্ক অফিসে আবেদন করেন। তিনি এখনও এই নামটি ব্যবহার শুরু করেননি, তবে ভবিষ্যতে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন। এই আবেদনটি বর্তমানে মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে পরীক্ষাধীন। এটি মার্কিন ক্লাস 100, 101 ও 107 এর অন্তর্ভুক্ত, যা সার্টিফিকেশন ও পরিষেবা সংক্রান্ত চিহ্নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্রিটেনেও 8 মে 2025-এ ডেভনের বাসিন্দা বিকাশ মহাজন একই নামে আবেদন করেন। তিনি এই নামটি বিজ্ঞাপন, টেলিযোগ ও শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে চান। ভারতে এখনো পর্যন্ত 14টি ট্রেডমার্ক আবেদন জমা পড়েছে এই নামে। অনেকেই মিডিয়া, জামাকাপড় ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এই নামটি ব্যবহার করতে চায়। জিও স্টুডিওজও প্রথমে আবেদন করেছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করে। জিও স্টুডিওজ অপারেশন সিন্দুর ট্রেডমার্কের জন্য আবেদন করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন একটা সেনা অভিযানের নাম দিয়ে ব্যবসা করা অনৈতিক ও অশোভন। এই নিয়ে জিও জানায় এই আবেদন এক জুনিয়র কর্মী ভুল করে দাখিল করেছে। সংস্থার পক্ষ থেকে কোনো অনুমতি ছিল না। আমরা এই নাম নিয়ে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করছি না। অনেক সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ বলছেন, যেসব সেনা সদস্য এই অভিযানে প্রাণ দিয়েছেন তাদের সম্মান রাখতে এই নামকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রেডমার্ক আবেদনের বিরোধিতা করেছেন এবং বলেছেন দেশের গৌরবকে ব্র্যান্ড বানানো অনুচিত। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে অপারেশন সিন্দুর আর শুধু একটি সেনা অভিযানের নাম নয়, এখন এটি হয়ে উঠেছে জাতীয় আবেগ, যার সঙ্গে জড়িয়ে পড়েছে ব্যবসা, বিতর্ক ও নৈতিকতা। হাই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বন্ধ হয়ে যাওয়া বিটিং রিট্রিট অনুষ্ঠান ফের শুরু হচ্ছে আতারি এবং হুসেনিওয়ালা সীমান্তে। তবে এবার অনুষ্ঠান হবে সীমিত পরিসরে। বদল এসেছে বেশ কয়েকটি নিয়মে। মঙ্গলবার সন্ধে 6টা থেকে ফের শুরু হচ্ছে এই প্রত্যেক দিনের সীমান্ত অনুষ্ঠান। তবে এবার আর সীমান্তের গেট খোলা হবে না এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে পাকিস্তানি রেঞ্জারদের করমর্দনও হবে না, জানিয়েছেন বিএসএফ এর পাঞ্জাব ফ্রন্টিয়ারের আইজি অতুল ফুলজেলে। 1959 সাল থেকে চলা এই বিটিং রিট্রিট ভারত পাকিস্তানের মধ্যে প্রত্যেক দিনের একটি সামরিক ঐতিহ্য। আটারি ওয়াঘা সীমান্তে সন্ধ্যায় পতাকা নামানোর সময় দুই দেশের সীমান্তরক্ষীরা প্যারেডের পর একে অপরের সঙ্গে হাত মেলাতেন। তবে সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারতের অবস্থান আরও কঠোর হয়েছে। বন্ধুত্বের বার্তা নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান জানানোই বার্তাই দিতে চাইছে বিএসএফ। আর সেই কারণেই বদল এসেছে অনুষ্ঠান শৈলীতে। যদিও অনুষ্ঠান এখন ছোট আকারে হলেও নিয়মিত চলবে বলে জানিয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। জাতীয় গর্ব ও ঐতিহ্য বজায় রেখেই সীমান্তে নিয়ম মেনে পতাকা নামানো এবং সম্মান প্রদর্শনের পর্ব চলবে। আমেরিকায় ঢুকতে দেওয়া হলো না জনপ্রিয় বাউল শিল্পী পার্বতী বাউলকে। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত লিখে শিল্পী জানিয়েছেন, বহুবার আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়েছেন তিনি, কিন্তু এমন পরিস্থিতির মধ্যে কখনো পড়তে হয়নি। বিমানবন্দরে আটকে ছিলেন প্রায় 14 ঘন্টা। এর মধ্যে প্রথম 7-8 ঘন্টা তাদের কোনো জল খাবার দেওয়া হয়নি। বাউল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী পার্বতী বাউল সারা বিশ্বে পরিচিত। গ্রাম থেকে রাজ্য, রাজ্য ছাড়িয়ে তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাউল গানের আলো ছড়িয়েছেন। তার গান শুনে মুগ্ধ হয়েছেন নানা বয়সের মানুষ। কিন্তু সম্প্রতি এক দুঃখজনক ঘটনার শিকার হলেন এই বাউল সাধিকা। পার্বতী বাউলের 18 মে সান ফ্রান্সিসকোতে একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেবার কথা ছিল। সেই কনসার্টে তার সঙ্গে পারফর্ম করার কথা ছিল বিখ্যাত মার্কিন জ্যাজ স্যাক্সোফোনিস্ট জর্জ ব্রুকসের। তারা একসঙ্গে ধ্রুপদী ও জ্যাজ সঙ্গীতের ফিউশন করার পরিকল্পনা করছিলেন, কিন্তু শেষমেশ সেই কনসার্ট বাতিল হয়ে যায়। পার্বতী জানান, তাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দরে তাকে ও তার টিমকে প্রায় 14 ঘন্টা আটকে রাখা হয়। তার মধ্যে 7-8 ঘন্টা ছিল না জল বা খাবারও।
তাদের অনেক প্রশ্ন করা হয় এবং তাদের উত্তর নিয়েও বিভ্রান্তি তৈরি করে আমেরিকার ইমিগ্রেশন আধিকারিকেরা। পার্বতী বলেন, এমন ব্যবহার তিনি আগে কখনো দেখেননি। এর আগে বহুবার আমেরিকায় গিয়েছেন, কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। পরবর্তীতে পার্বতী ও তার দলকে ভারতেই ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, আগামী 5 বছরের জন্য আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। এই ঘটনার পরে পার্বতী তার ফেসবুক পেজে গোটা বিষয়টি জানান এবং অনুরাগীদের জন্য বিনামূল্যে একটি অনলাইন কনসার্টের আয়োজন করেন। ঘটনার পর বাউল সমাজ এবং পার্বতীর ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ অনুচিত এবং দুঃখজনক। পার্বতী বাউল শুধু বাংলা নয়, আন্তর্জাতিক মঞ্চেও বাউল গান ও দর্শনকে তুলে ধরেছেন। 40টিরও বেশি দেশে তিনি গান করেছেন। তার কণ্ঠ, ভাব, ভঙ্গিমায় আছে এক গভীর আত্মিক টান। তিনি একজন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, শিক্ষক ও চিত্রশিল্পী। তার গড়ে তোলা সনাতন সিদ্ধাশ্রম বাউল শিক্ষার একটি কেন্দ্র হয়ে উঠেছে। এই ঘটনাটি শুধু পার্বতীর জন্য নয়, বিশ্ব সংস্কৃতি জগতের জন্য একটি চিন্তার বিষয়। অনেকেই আশা করছেন ভবিষ্যতে শিল্পীদের সঙ্গে এমন আচরণ আর হবে না, বরং তাদের কাজ আরও শ্রদ্ধার সঙ্গে দেখা হবে। হাই নিউজ। এবার কি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হতে চলেছে? দীর্ঘ 3 বছর ধরে দুই দেশের লড়াই থামার সম্ভাবনা তৈরি হয়েছে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তায়। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ট্রাম্পকে পুতিন আশ্বাস দিয়েছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে অগ্রসর হতে রাশিয়া প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও ট্রাম্পকে আশ্বস্ত করেছেন পুতিন। কয়েকটি প্রকাশিত খবরে দাবি, যুদ্ধবিরতির শর্ত হিসেবে আন্তর্জাতিকভাবে ইউক্রেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃত ক্রাইমিয়া এবং ডনবাসে রুশ দখলদারি বজায় রাখার বার্তা দিয়েছে পুতিন। প্রসঙ্গত গত শুক্রবার ইস্তানবুলের রয়্যাল প্যালেসে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথমবার মুখোমুখি আলোচনা করেছিল রাশিয়া ইউক্রেন। কিন্তু যুদ্ধের 1177তম দিনে দুপক্ষের প্রথম মুখোমুখি বৈঠক ফলপ্রসূ হয়নি। এরপর নতুন করে যুদ্ধবিরতির জন্য সক্রিয় হন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে রবিবার জানানো হয়েছিল, পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন ট্রাম্প। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে মস্কো অন্তর্বর্তী যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলেই মনে করছেন কূটনীতি ও সামরিক বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, পুতিন আশঙ্কা করছেন অন্তর্বর্তী যুদ্ধবিরতির সময়টুকুর সদ্ব্যবহার করে পশ্চিম ইউরোপের দেশগুলির সহায়তার অস্ত্র আমদানি করে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নেবেন জেলেনস্কি। এ বিষয়েও ট্রাম্পের কাছে কিছু শর্ত দিয়েছেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। তীব্র তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী, কিন্তু এই স্বস্তি কিছুদিনের জন্যই। আপাতত স্থায়ী বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকাল থেকেই হালকা মেঘলা আকাশে দেখা মিলেছে কলকাতার আকাশে। মঙ্গলবার কলকাতায় কোথাও আংশিক, কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশের দেখাও পাওয়া গিয়েছে। তবে দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখী হতে পারে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী 5 দিন তাপমাত্রায় তেমন বড়সড় পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 4 জেলায় ঝড় বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে কলকাতা সহ বাকি জেলায় ঝড়ের তেমন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে। এছাড়া সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আগামী 5 দিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। তবে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। হাই নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।